নমস্কার। আমার অতিশয় প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই আগের থেকে একটু ভালো আছেন বোধহয়। সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আরও ভালো থাকবেন, এই ইচ্ছে জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, প্রায় বেশ কিছু এপিসোড ধরে আমি এই যে অনুষ্ঠান কেমন আছেন, ভালো থাকুন, এটা তো চলছে প্রায় 18-19 বছর ধরে। সাপ্তাহিক অনুষ্ঠান, এটাকে টক শো বলা হয়। মানে আপনারা ফোন করে প্রশ্ন করতে পারেন। তো গত বেশ কয়েক সপ্তাহ ধরে, কয়েক মাস ধরেই আমি ডাক্তারি আলোচনার শুরুতে এই 5-7 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটের বেশি নয়, একটু আমাদের দেশ সম্পর্কে, আমাদের এই পশ্চিমবঙ্গ সম্পর্কে, আমাদের চারপাশ সম্পর্কে দু একটা কথা বলি। এটা বলার কারণ আছে। কারণ হচ্ছে এই যে শুষ্ক ডাক্তারি আমি নাম দিয়েছি, আমি আর কয়েন যে একজন ডাক্তার শুধুই মশাই আপনার কি অসুখ, দুটো ওষুধ, এই ইনভেস্টিগেশন, হাসপাতালে ভর্তি হন, অসুবিধা হলে জানাবেন, এই যে চত্বরে ডাক্তাররা আমরা আটকে আছি। আসলে তো আমরা সমাজের একটা অংশ। সমাজে যা ঘটছে, দেশে যা ঘটছে, সেগুলো আমাদের এফেক্ট করে, ঠিক তেমনি আমাদের রুগীদের এফেক্ট করে, এবং আস্তে আস্তে জানতে পারবেন অনেক রোগকে এফেক্ট করে। আমি আজকে টপিকটাকে বলে দিয়ে তারপরে চারপাশ সম্পর্কে আমার এখনকার যে পারসেপশন, আমার যে ধারণা, তাই নিয়ে একটু বলবো। দেখুন, আমরা ইরিটেবল বাউল সিনড্রোম পার্ট 3 3টে এপিসোডে শেষ করেছি। আপনাদের প্রশ্নের জবাব দিয়েছি, আমার বক্তব্য বলেছি। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে, আমি উত্তর দেবো। আজকে আমি এই যে 10-15 মিনিট আমাদের যে এনভায়রনমেন্ট নিয়ে, আমাদের চারপাশে কি ঘটছে তাই নিয়ে আলোচনা করব। তারপরে মূল আলোচনা হবে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, আইবিডি, এই নিয়ে। এর কারণ হলো ইরিটেবল বাউল সিনড্রোম আর ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, এটা একসাথে, মানে পরপর আগে পরে এইভাবে আলোচনা না করলে, একটার থেকে একটা অনেক দূরে সরিয়ে দিলে পুরো আলোচনাটা পূর্ণাঙ্গ রূপ পায় না। অর্থাৎ আজকের মূল আলোচনা হবে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ। এই নামটা হয়তো অনেকে শোনেননি, কিন্তু এর মধ্যে যে রোগগুলো আছে, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, কোনো সময় সলিটারি রেকটাল আলসারকেও এই ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজের মধ্যে ধরা হয়। তো তাই নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের চারপাশ সম্পর্কে একটু আলোচনা করা দরকার। আমি আশা করব যে আমি যা শুরু করেছি, অন্য ডাক্তারবাবুরাও নিজেদের রুগীদের মধ্যে, নিজেদের মধ্যেও এই আলোচনার বজায় রাখবেন। কারণ ডাক্তারবাবুদের সবসময় রুগীদের সাথে কথাবার্তা বলতে হয়, এবং ডাক্তারবাবুরা মোটামুটি পড়াশোনা, প্রতিদিন খবরের কাগজটা পড়েন, খবর রাখেন। কাজেই তাদের কাছ থেকে মানুষ যদি একটু সমৃদ্ধ হতে পারে, সবার দিক দিয়ে উপকার। যে প্রসঙ্গে আসছি, দেখুন, প্রায় 2 মাস হতে চলল পশ্চিমবঙ্গে সমস্ত মানুষেরই বলবো, প্রচুর মানুষ একসাথে বোতাম টিপে ভোট দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নতুন জাতীয়তাবাদী দেশপ্রেমিক সরকারকে পশ্চিমবঙ্গে এনেছেন। এবং তার যে সুফল, সেটা দৈনিক আমরা দেখতে পাচ্ছি। এবং একটা ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি এবং আপনারাও নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন এই কারণের জন্য যে আগে যে গভর্নমেন্ট ছিল, যেখানে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার ছিলেন, সেটা যে এত পঙ্কিল, এত দুর্নীতিগ্রস্ত, একটা খুনি, ধর্ষক, মানুষের ক্ষতি করার এতটা টেন্ডেন্সি বা ট্রেন্ড, এবং সেই সব কাজগুলোকে রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। এই ব্যাপারে আমি দু একটা কথা বলবো, কারণ আমাদের তো অনেকটা বয়স হয়ে গেছে। আমরা
যে পৃথিবীটাকে ইনহেরিট করেছিলাম, মানে আমাদের বাবা মার কাছ থেকে যে পৃথিবীকে আমরা পেয়েছি, আমাদের সবার ইচ্ছে এরকম নয় যে আমাদের ছেলে মেয়েদের আমরা আরেকটু সুন্দর, আরেকটু ভালো এরকম একটা পৃথিবী উপহার দিয়ে যাব। তো সেই জন্য কিছু কিছু জিনিস মাথায় না রাখলে কিন্তু আমাদের চারপাশটা যেটা নিয়ে আমাদের পৃথিবী, সেটাকে আমরা আরো সুন্দর করতে পারবো না। কাজেই এইখানে এই রাজনীতির নাম করে কোটি কোটি টাকা চুরি, ডাকাতি, মানুষকে ভয় প্রদর্শন, মেয়েদের সম্মান বলে কিছু নেই, ধর্ষণ করা, খুন করা, এবং সেই খুন করার পরে সেটা কীরকমভাবে যেন, মানে ওটা একটা রাজনৈতিক ব্যাপার, মানে এমনভাবে বলা হচ্ছে যেন ওটা কম গুরুত্বপূর্ণ। তো এরকম একটা তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। নতুন যে সরকার এসছে, যেটা আপনার আমার সবার, এই আমরা ইভিএম এ বোতাম টিপে এনেছি, সবার কিন্তু এইটা তারা আগ্রহ করছেন এবং সবাই চাইছেন যে এই দুর্নীতির বিহিত হোক, বিচার হোক। এবং তার মধ্যে মধ্যে যেহেতু নতুন সরকার এসছে, সিস্টেমটা কিন্তু পুরনো সরকারে রয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায়, সেই থানা পুলিশ বলুন, বিভিন্ন সরকারি অফিসে বলুন, মানে বিভিন্ন জায়গায় এই পুরনো যে দুর্নীতিবাজ মানুষের ক্ষতি করা। এবং তারপরে একটি কথা আমি বলবো, এখনই বলছি না, সরকার তাদের লোক ঢুকিয়ে দিয়ে গেছে, যার ফলে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। একটা খালি ঘটনা বলি, যেমন ধরুন এই অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা পাওয়ার কথা, আমার পরিচিত বেশ কিছু, মানে তারা আমাদের রুগীর মধ্যে পড়ে, কেউ পরিচিত, রুগীরও পরিচিত, তারা অনেকে ফোন করে বলছে, ডাক্তারবাবু দেখুন আমি তো সব দিক দিয়ে এলিজিবল, এবং আমি এর আগে ওই লক্ষ্মী মাতার ভাণ্ডারটি পেতাম, প্রথমবার আমি অন্নপূর্ণার ৩,০০০ টাকা পেয়েছি, তারপরে এবার আর টাকা ঢুকলো না, পাচ্ছি না। প্রচুর মানুষ, এবং তারা সবাই আমার যতদূর দেখে মনে হচ্ছে যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তারা পূর্ণ করেছেন, কিন্তু তারা পাচ্ছেন না। এবং না পেয়ে বেশ মানে মনে রাগ হচ্ছে, হ্যাঁ এই জন্য ভোট দিয়েছি, আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি না। আর যারা সব থেকে বেশি বিরোধিতা করেছে এই গভর্নমেন্টের, তারা সবাই অন্নপূর্ণা যোজনা পেয়ে বসে রয়েছে, আর আমরা এই সরকারকে এত সমর্থন করেছি, কই আমরা তো পাচ্ছি না। হ্যাঁ, এরকম একটা প্রবলেম আছে, কিন্তু এটা আমি কারোর সাথে কথা বলেছি, আমার যতদূর ধারণা একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে, একজন কিছুটা পড়াশোনা তো আছে সেই ভিত্তিতে, এবং যা পরিচিতি আছে তাদের সাথে কথাবার্তা বলে, এই যে অ্যানোমালিটা রয়েছে, এইটা ৩ থেকে ৪ মাস হয়তো লাগবে, তার মধ্যে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। অর্থাৎ যারা পাচ্ছেন না তারা পাবেন, এবং যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু এলিজিবল নন, তারা পাবেন না। এই যে ঝাড়াই বাছাই, বাছবিচার, এই জন্য নানা রকম আপনি বলতে পারেন কম্পিউটারের সফটওয়্যারের সব প্রোগ্রাম কাজে লাগানো হচ্ছে, বাড়িতে গিয়ে ইনফরমেশন নেওয়া হচ্ছে, বিভিন্ন রকম রাস্তা দিয়ে সেটা করা হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি তার সুফল পশ্চিমবঙ্গের মানুষ পাবেন। একটু পরেই আমি ডাক্তারি আলোচনা শুরু করব, তার আগে আরেকটি কথা শুধু বলে নেব। দেখুন, আপনি যারা সবাই শুনছেন, তাদের কাছে খুব পছন্দের একটা কথা, আমার কাছেও খুব পছন্দের একটা কথা, যদি কেউ বলে না যে আমি শান্তি প্রতিষ্ঠা করব, আমরা শান্তি চাই, সবাই মানে এত খুশি হই না আমরা যে বাহ এত শান্তি, মানে শান্তি কথাটা শুনলে আমাদের মানে মন জুড়িয়ে যায়। এবার সত্যি শান্তি অতিশয় পৃথিবীর সব মানুষের জন্য দরকার। আমাদের সনাতন সংস্কৃতিতে আমরা শান্তিকে খুব বড় জায়গা দিয়েছি, এবং পৃথিবীতে যাতে সত্যি সত্যি মানুষ শান্তিতে বসবাস করতে পারে, এটা আমাদের সবার ইচ্ছে। কিন্তু যদি কেউ শান্তি কথাটাকে
ঘুরিয়ে অশান্তি সৃষ্টি করবার জন্য ব্যবহার করে, আপনাকে মারবার জন্য ব্যবহার করে, আপনাকে বাড়ি থেকে উচ্ছেদ করবার জন্য ব্যবহার করে। এবং সেটা যদি আপনি বুঝতে পেরে যান ভালো, যদি বুঝতে না পারেন, আমি দুটো উদাহরণ দিচ্ছি। যখন ধর্মের ভিত্তিতে এই ভারতবর্ষ তো বিশাল ছিল, তো সেটা ভাগ হয়ে গেল, সেই মুহূর্তে সেই 1947 সালে ভারত যখন ভাগ হচ্ছে, আমি জন্মাইনি, আমার বাবার কাছ থেকে শুনেছি যে তখন সবাই মনে করেছিল যে ঠিক আছে, আর অশান্তি করে লাভ নেই, যারা পাকিস্তান চাইছে সেই পাকিস্তানপন্থী মৌলবাদীরা এবং কমিউনিস্টরা, তো তারা যখন পাকিস্তান চাইছে, তো পাকিস্তানটা দিয়ে দিলে শান্তি প্রতিষ্ঠা হবে, সবাই আমরা শান্তিতে থাকব। 1947 সালে ঘটে গেছে, কিন্তু ভারত ভাগ হয়ে গেল। আমি যদি জনে জনে জিজ্ঞেস করি আপনাদের, আপনারা খুব শান্তিতে আছেন না? আমাদের দেশ খুব শান্তিতে আছে, কাশ্মীর খুব শান্তিতে আছে, পশ্চিমবঙ্গে খুব শান্তিতে ছিল না? আপনার কেমন অবাক লাগবে না? কোথায়? আমরা তো পুরো দেশ দিয়ে দিলাম। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের, প্রচুর মানুষ পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এদেশে চলে এসছেন। কিসের জন্য এসছেন? শান্তির জন্য। কেউ একজন শান্তি চেয়েছিলেন বা অনেকে মিলে শান্তি চেয়েছিলেন। শান্তি লাভ হলো? হলো না। এই কথা বলছি নিশ্চিন্ত করবার জন্য আপনাদের, যে দেখুন, আমি এক সেকেন্ড চুপ করে গেলাম এই জন্য যে আমি এমন একটা কথা বলবো যেটা এ দেশেরই নয়। অর্থাৎ যখনকার কথা বলবো তখন যাদেরকে এখন মানে অশান্তি সৃষ্টির জন্য অনেকে দায়ী করে থাকেন, সেই সব দক্ষিণপন্থী কোনো ভারতের, যাদেরকে দক্ষিণপন্থী দল বলা হয়, যেমন ধরুন ভারতীয় জনতা পার্টি, বা সাংস্কৃতিক নানা রকম মঞ্চ আছে, যেমন ধরুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অনেকে এদের গাল পারেন যে এরা অনেক সময় শান্তি বিঘ্নিত করে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি 1861 সালের কথা বলছি, তখন এরা কেউ ছিল না মশাই, এবং এ দেশের কথাই বলছি না। আমি ইউএসের কথা, আমেরিকার কথা বলছি। আপনারা সবাই একজনের নাম জানেন, ওই জন্য আমি তার নামটা আগে করছি। তার নাম হলো আব্রাহাম লিঙ্কন। আর 1861 সালের কথা বলছি এই কারণের জন্য, একটু প্রেক্ষাপটটা বললে বুঝতে পারবেন। ঠিক 1947-এর আগে ভারতবর্ষে যে ঘটনা ঘটেছিল, যে একদল লোক বলল যে আমরা প্রচণ্ড অশান্তি বাঁধাবো, গ্রেট ক্যালকাটা কিলিং করব, মানে করেছে আর কি, সব জায়গায় রায়ট। মানুষ, রায়ট কথাটা মানে দুপক্ষের ঝগড়া, এটা কিন্তু দুপক্ষের নয়। এক পক্ষ মারধর করেছে, কেটেছে, একটা হিন্দিতে কথা আছে জিনা হারাম করে দেওয়া, সেই জিনা হারাম করে দিয়েছে। তারপরে আমরা সবাই শান্তির জন্য, না বাবা ঠিক আছে তোমরা নিয়ে নাও, বাকিটুকুনিতে আমরা শান্তিতে থাকবো, তো এই চিন্তা করে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ঠিক 1861 সালের আগে আমেরিকাতে এরকম ঘটনা ঘটেছিল। দক্ষিণের দেশগুলো তারা বলে বসলো আমরা আমেরিকায় থাকবো না, আমেরিকা থেকে আমরা বেরিয়ে যাব। এবং ওখানে সেই শান্তিকামী শান্তিপন্থীরা বলল আমরা যুদ্ধ চাই না, ওদের জায়গাটা দিয়ে দেওয়া হোক, বাকি যে উত্তরের রাজ্যগুলো আছে সেইটা নিয়ে আমেরিকা ভালোই থাকবে। একজন ভদ্রলোক, তিনি 16তম 16th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আব্রাহাম লিঙ্কন, দেখতে খারাপ ছিলেন, ওনার নিজেরও ধারণা ছিল উনি দেখতে অতটা ভালো নন। তো আব্রাহাম লিঙ্কন বিকে বসলেন, বললেন একদম শান্তি চাই না, শান্তি কোনো মতেই চাইবো না, যুদ্ধ চাইব, দেশকে এক রাখতে হবে। এবং এই যে ইউনিয়ন অফ স্টেটস, এখনকার দিনে যাকে আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলি, এইটাকে বজায় রাখার জন্য যত দূর যেতে হয়, যত দিন দরকার হয়, ততদিন আমরা যুদ্ধ করব। আর আমরা যদি যুদ্ধে হেরে যাই তবেই একমাত্র এই দেশ ভাগ হবে। 1861 to 1865 আপনারা সবাই জানেন, একটু গুগল করবেন বা ইতিহাস বইতে পড়বেন, আমেরিকান সিভিল ওয়ারের কথা। বিশ্বাস করবেন, প্রায় 8 লক্ষ মানুষ
8 লক্ষ আমেরিকান এই যুদ্ধে নিজেদের প্রাণ দিয়েছিলেন। অন্যভাবে বলতে গেলে তখনকার দিনের আমেরিকার পপুলেশনের 2% মানুষ মারা গেছিলেন, কিন্তু আমেরিকা এক থেকেছিল। কার জন্য? ওই আব্রাহাম লিঙ্কনের জন্য। এক কথায় শান্তি দূরে ঠেলে দিয়েছিলেন, যে শান্তি চাই না, যুদ্ধ চাই, কারণ যুদ্ধ যদি না করি শান্তি থাকবে না, এটা উনি বুঝতে পেরেছিলেন। এবং সেই যে আমেরিকান সিভিল ওয়ারে আমেরিকা একত্র হলো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হলো, থাকলো, বজায় থাকলো, তারপর থেকে আজ পর্যন্ত আমেরিকার মূল ভূখণ্ডে কতদিন, 1865 থেকে এটা 1926 সাল, একটা আক্রমণ কিন্তু হয়নি। যা হয়েছে, আমেরিকা যা যুদ্ধ করেছে আমেরিকার মূল ভূখণ্ডের অনেক দূরে, মূল ভূখণ্ড কিন্তু একদম আক্রান্ত হয়নি। সেই কারণের জন্য ঠিক এখন কিছু কিছু মানুষ আবার ধোঁয়া তুলেছেন যে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। শান্তি আমরাও চাই, সমস্ত ভারতবর্ষের মানুষ এবং সনাতন সংস্কৃতি শান্তি চায়, কিন্তু শান্তি কখনোই নিজের দেশের সুস্থতা, নিজের মানুষের সজীবতা, নিজের ঘর, নিজের সম্মান, নিজের ভূমির বিনিময় নয়। অর্থাৎ যারা শান্তি চাইছেন, অনেকে আবার সই করেছেন যে পাকিস্তানের সাথে আলোচনা করতে হবে, তা না হলে নাকি শান্তি থাকবে। তো আপনারা বিবেচনা করবেন, আমাদের ভারতবর্ষে পপুলার গভর্নমেন্ট রয়েছে, মানুষের দ্বারা ইলেক্টেড, তারা বিবেচনা করবেন। আমার নিজের বিবেচনা হলো সবাই শান্তি চাই, এবং শান্তির জন্য, শান্তি রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করতেই হবে। আর যদি একটু সময় সুযোগ পান, তবে আমেরিকান সিভিল ওয়ার, আব্রাহাম লিঙ্কন, এই কতক্ষণ লাগবে, আধ ঘন্টা 1 ঘন্টা একটু পড়ে দেখবেন, খুব ভাল লাগবে কিন্তু। আর এই ব্যাপারে তো অনেক বলেছি, 1 মিনিট আর একটা কথা বলে এবার আমি আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজে চলে যাব। এই 1 মিনিট যে কথাটা বলছি সেটা কিন্তু এই আমাদের দেশের কথা, এবং সেটা অনেক দিন আগের কথা। মশাই, 2 পক্ষের যুদ্ধ, বুঝলেন? কেউ যুদ্ধ করতে চাইছে না। এক পক্ষ সে বলছে যে আমার অত সৈন্যবল নেই, আমি যুদ্ধ করতে পারবো না, বরঞ্চ তারা কিন্তু রাজা, তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে, বরঞ্চ দরকার নেই, আমাদের সামান্য যদি কিছু দিয়ে দাও আমরা যুদ্ধ থেকে বিরত হবো, আমরা যুদ্ধ করতে পারবো না। তাদের মধ্যে সব থেকে বড় যে যোদ্ধা, সে আবার বলে যে যুদ্ধ কার সাথে করব? কিন্তু আমারই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার সাথে যুদ্ধ করব? আমি ওইসব করতে পারবো না। শেষ পর্যন্ত সেই 5 ভাই গিয়ে বললো, ভাই আমাদের 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, আর কিচ্ছু চাই না। কিন্তু যারা ক্ষমতাশালী সেই ভাই কৌরবরা বলল, বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী। সেদিনও কিন্তু শান্তিই চাওয়া হয়েছিল, কিন্তু শান্তি কি মানে প্রতিষ্ঠিত হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কখন? যখন এই পাণ্ডবরা যুদ্ধে জিতেছিল, প্রচুর মানুষ মারা গেছিল, ঠিক আমেরিকান সিভিল ওয়ারে যে ঘটনা ঘটছে, তারপরে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ যদি ক্ষমতাশালী না হই, একত্র না হই আমরা, তাহলে আমাদের শান্তি সব সময় বিঘ্নিত হবে, আমাদের দেশ সমস্ত সময় উপদ্রুত থাকবে। এইটা মাথায় রাখার আছে। একটু বেশি বলে ফেললাম, আমি সরাসরি ইনফ্লামেটরি বাউল ডিজিজ নিয়ে আলোচনা করব। দেখুন, ইরিটেবল বাউল সিনড্রোম যেটা আমি আলোচনা করেছি, সেটা যে ধরনের রোগ, আর ইনফ্লামেটরি বাউল ডিজিজ সেটা যে ধরনের রোগ, এর মধ্যে না অনেক নৈকট্য আছে। আমি আগের দিন বলেছিলাম যে ইরিটেবল বাউল সিনড্রোমের ক্ষেত্রে তার যে ধরনগুলো আছে, তার মধ্যে যে যে ব্যাপারটা সেটা হচ্ছে অল্টার্ড বাউল হ্যাবিটস থাকবে, পেটে একটু ব্যথা থাকবে, এছাড়া পেশেন্টের যে পায়খানা করবার যে
ধরন সেটা বদলে এমন হবে যে তার মাথায় চিন্তায় সবসময় ওই আমার পেটটা কিরম পরিষ্কার হচ্ছে না, পেটটা ঠিক থাকতে হবে, পেট কেমন গরম হয়ে গেছে, এরম চিন্তা। আর ইনফ্লামেটরি বাউল ডিজিজে কি চিন্তা আমি বলছি, একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডাক্তার সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু, আমি নমস্কার। জয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। অর্ক দাস। হুম। ডাক্তারবাবু, আমার একটু সমস্যা হলো, মানে ঘুমের একটু সমস্যা হচ্ছে। ঘুমের সমস্যা হতে গেলে ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু ঘুমটা সঠিক পরিমাণে বা সেইভাবে ঘুমটা হচ্ছে না। আচ্ছা, ঘুমটা যে সেইভাবে হচ্ছে না আপনি কি করে বুঝছেন? সকালে মাথা ব্যথা করছে হালকা, ও ঘুম হয়নি এরকম ক্লান্তি ভাব, এরকম ঠিক বিষয় ঠিক ফেস করছে। ঠিক ঠিক। আপনার নামটা কি বললেন? অর্ক দাস। কি দাস? অর্ক। অর্পণ? অর্ক অর্ক। ARPAN, অর্পণ? এয়ার কে ও। ও অর্ক দাস, অর্ক দাস, ঠিক 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 ঠিক, অর্ক দাস, ঠিক ঠিক। আচ্ছা, আপনার বয়স হবে কত আন্দাজ? বয়স 24। এই ঘুম কদিন ধরে হচ্ছে না? এটা প্রায় আমরা অনেকদিন ধরেই ফেস করছি, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা, তো প্রথম ঘুম না হলে মানে বাড়ি থেকে কেউ কোনো পরামর্শ দিয়েছে ঘুম যাতে ঠিক মতো হয় সেই জন্য? না, এরকম কোনো পরামর্শ দেয়নি। আচ্ছা, তো শুধু বলতে যে সঠিক টাইমে ঘুম আর সঠিক টাইমে ওঠা, এটা একটা অভ্যাস করলে ঘুমটা ঠিকঠাক হবে। তাহলে সঠিক টাইমটা কোনটা? সঠিক টাইমে বলছে 10টায় ঘুমিয়ে যেতে, কিন্তু ওই টাইমটা ঘুমানোটা ঠিক হয়ে উঠছে না আর কি। ও আচ্ছা আচ্ছা, তো 10টায় ঘুমোতে গেলে ঠিক মতো ঘুম হবে এইরকম চিন্তা করা হচ্ছে। হ্যাঁ, বলছে যে তা- সঠিক টাইমে। তো কোনোদিন 10টায় ঘুমিয়ে দেখেছেন যে ঘুম? এরকম কখনো হয়ে ওঠেনি আর কি সময়ের পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আপনার তো বয়স তো কম, 24 বছর বয়স। দেখুন, এই রকম এজে যদি কারুর ঘুম কম হয়, ঘুম না হয়, আসলে যেটাকে আপনি ঘুম কম হওয়া বলছেন, এটাতে আমার তো মনে হচ্ছে সময় ঘুম আসছে না, অনেক দেরি করে ঘুম আসছে। এটাকে আমি ঠিক ভাবছি? হ্যাঁ ডাক্তারবাবু, আসলে বিভিন্ন কিছু বিষয় মাথার মধ্যে ঘুরে আর কি, মানে ঘুমানোর পরে মানে মানে সঙ্গে সঙ্গে যে ঘুমিয়ে যাচ্ছি এরকম বিষয় না। হুম, কিছু সময় এই যে এই বিষয় নিয়ে ভাবছি, ওই বিষয় নিয়ে ভাবছি না, এরকম বিষয় নিয়ে ভাবনা করার পরে তারপরে কখন ঘুমিয়ে পড়ছি সেটা আর খেয়াল থাকছে না। ঠিক 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 কিন্তু ঠিক। ওর মধ্যে দিয়ে ঘুমের মধ্যেও নানা রকম কিছু বিষয় ঘটছে। আচ্ছা, যেমন হ্যাঁ, ধরুন আমরা এই যেসব বিষয়বস্তু চিন্তা ভাবনা করছি সেগুলো মনের মধ্যে আসছে। স্বাভাবিক। সকালে সেইগুলোই সেই সমস্যার জন্যই সকালে হালকা মাথা ব্যথা করছে। হুম হুম, এটা খুব ক্লান্তি ক্লান্তি ভাব। ঠিক 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 ঠিক। দেখুন, এই বয়সে যেটা আমরা ছোটবেলায় তো আমাদের করতেই হয়েছে, 24 বছর বয়সে অনেকে ভাববে যে এটা ছোটবেলা কোথায়, এটা তো যুবক অবস্থা। মানে আমাদের বয়সের তুলনায় 24 বছর বয়স ছোটবেলা। তো এই 24 বছরেও আমরা বিকেলের দিকে কিছু না কিছু খেলাধুলা, এদিক ওদিক অনেকটা হেঁটে যাতায়াত করতে আমাদের হতো। তা আপনার সারাদিনে কতটা পরিশ্রম হয়? ধরুন হাঁটা, কোনো খেলাধুলা বলুন, মানে ফিজিক্যাল আপনি কতটা এক্সার্ট করেন নিজেকে বা এক্সস্ট হন? হয়, কিন্তু ওই খেলাধুলা এর মধ্যে নেই আর কি। আচ্ছা আচ্ছা, হাঁটাটা একটু হয়, ঠিক আছে ঠিক কিন্তু ওই আছে। হাঁটা চলা একটু হয়, কোথাও গেলাম আচ্ছা, বেরোলাম একটু, ওই ঠিক ঠিক হাঁটাচলাটা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। মানে এর বেশি মানে কোনো ক্রিয়া জাতীয় কোনো সাথে যুক্ত নেই আর কি। আচ্ছা, যাদের এরকম প্রবলেম, এটা শুধু আপনার না, অনেকের প্রবলেম, এবং যাদের এরকম প্রবলেম যারা আমাকে ফোন করেন, তারা মনে 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 করেন যে ডাক্তারবাবু এমন একটা ওষুধ দেবেন না, মানে একদম খেয়ে আরাম করে ঘুমোবো। এবং তারা খুব হতাশ হন যখন আমি বলি যে এই বয়স এই ঘুমের জন্য কোনো ওষুধ খাওয়ার বয়স নয়। আপনাকে আমি বলছি যেটা করতে হবে সেটা হচ্ছে সারাদিনে, এখন সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারও একটি আছে তাই না? সেই মোবাইলে একটা হেলথ অ্যাপ ডাউনলোড করতে পারেন, যাতে আপনি কতটা হাঁটছেন সেটা ও মেপে আপনাকে বলবে এবং রেকর্ড রাখবে। এরকম হেলথ অ্যাপ কি ডাউনলোড করা আছে? না, এরকম করা নেই। আপনি ডাউনলোড করতে পারেন। একটা নাম আমি বলছি, অনেক সময় অনেকে বলবেন নাম বলা উচিত না, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি। সব থেকে কমন, যেটা কোনো পয়সা লাগে না, আপনি ডাউনলোড করতে পারেন, সেটা হচ্ছে স্যামসাং হেলথ অ্যাপ। আপনি ডাউনলোড করতে পারেন। তো সেইটার মধ্যে আপনার হাঁটা চলা, সাঁতার কাটা,
সাইকেল চড়া, বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে ও নজর রাখবে, ও ট্র্যাক করবে এবং কতটা করছেন দৈনিক তার একটা রেকর্ড রাখবে এবং আপনি সেটা কারোর সাথে শেয়ারও করতে পারবেন। তো সেই হিসেবে অন্তত সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন 6 কিলোমিটার ডেইলি হাঁটা, তাহলে 6 × 5 30 কিলোমিটার উইকলি। শুধু এইটুকুনি যদি করেন তাহলে আমার মনে হচ্ছে এই মানে ঘুমানোর ব্যাপারটা অনেক ইজি হবে। দেখো এই শরীরের ক্লান্তি ভাবের বিষয়টা, এটা কি শুধু ঘুমের কারণে হচ্ছে না এটা কোনো হিমোগ্লোবিন কমতি থাকা এই বিষয়টা হচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক। এখনকার দিনের ছেলেমেয়েরা এরমভাবে তো চিন্তা করে। আপনি শুধু হিমোগ্লোবিন কম বলে থেমে গেলেন, আরেকটু এগোলেন না, মানে এরকম অনেকে বলে যে ডাক্তারবাবু আমার ম্যাগনেসিয়ামটা একটু পরীক্ষা করব না। মানুষ জেনে গেছে যে ঘুমের সাথে ম্যাগনেসিয়ামের একটা সম্পর্ক আছে, এবার সে তার ম্যাগনেসিয়াম পরীক্ষা করছে, আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। তো পরিষ্কার করে বলি মশাই, আপনার যা যা আপনি পরীক্ষা করতে চাইছেন, তো সেইটার আগে প্রথমে হচ্ছে 1 মাস মানে 30 দিন মানে 4 উইকস, যেটা আমি বললাম সপ্তাহে 30 কিলোমিটার, 2 দিন বিশ্রাম নিন, বাকি 5 দিন 6 কিলোমিটার করে হাঁটুন। এইটা আগে করে দেখুন, এতেই যদি আপনার সমস্যার সমাধান না হয় তখন তো পরীক্ষা নিরীক্ষা করা যাবে। কিন্তু নিজে মনে রাখবেন আপনি কোনো বড় রুগী নন মশাই, এবং আপনাকে মানে 24 বছর বয়সে ওই হিমোগ্লোবিন কমে যাওয়ার পরীক্ষা করতে হবে এরকমও ব্যাপার নয়। এই মুহূর্তে সেসব করার দরকার নেই, শুধু যেটা বললাম ওই হাঁটার নিয়মটা চালু রাখুন, তাহলে প্রবলেম সলভ হওয়ার দিকে এগোবে। ঠিক আছে, ধন্যবাদ, রাখছি। এখনকার দিনে শহরাঞ্চলে, এখন তো শহরটা এক্সপ্যান্ড করছে, মানে যেগুলো আজ থেকে ধরুন 10-15 বছর আগেও প্রায় মানে শহরের একদম প্রান্তর জায়গা ছিল, সেগুলো এখন শহরই বলা যাবে। তো সেই সব জায়গায় আপনার হাঁটার জায়গা বা আরামে আনন্দে হাঁটার যে উপকরণগুলো কলকাতার ছোটোবেলায় আমরা দেখেছি, সেগুলো আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে হচ্ছে। তো আশা করা হচ্ছে, যেমন আপনারা দেখেছেন যে অ্যাটলিস্ট ফুটপাতে এখন একটু হাঁটা যাচ্ছে, রেল স্টেশনগুলোতে এখন একটু হাঁটা যাচ্ছে। এই হাঁটা জন্য যে পরিবেশ, যে পরিস্থিতি, সেটা প্রতিকূল হয়ে গেছিল। ইনফ্যাক্ট কলকাতার মধ্যে, আমি কলকাতার বাইরের কথা, যারা কলকাতার বাইরে আছেন জানবেন, কলকাতার মধ্যে অনেক পার্ক, সেগুলোতে বড় বড় বাড়ি হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার বলছি, বলুন। হ্যাঁ, ডক্টর কনিষ্ক স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। তো আমার সমস্যাটা হচ্ছে, আমার না মাঝে মধ্যে মাথা ব্যথা করে এবং মাথা ব্যথাটা প্রচন্ড পরিমাণেই করে, ঠিক আছে। আর হচ্ছে আমার শারীরিক ক্লান্তি লাগে, মানে কোনো কাজ করতে পারি না, বিভিন্ন রকম যে সমস্যা হয়, ঠিক আছে। আমি যেহেতু স্টুডেন্ট, তো বিভিন্ন কাজ করতে হয়। তো আমি প্রোগ্রামটা খুব ভালো লাগে আপনার। তো অনেক ধন্যবাদ। আমি কি ইউজ করতে পারি বা কি, মানে আমি এলিজিনেটিং মানে পার্সু করবো যাতে করে এটা কমে, সেটা একটু বলেন। শিওর, একটু আপনার পুরো নামটা বলবেন। হ্যাঁ স্যার, আমার পুরো নামটা বলছি। আমার পুরো নামটা হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। সৌম্যজিৎ, সবাই বাবু সোনা বলে। আচ্ছা, সৌম্যজিৎ মুখার্জি। বয়স কত? হ্যাঁ, বয়স হচ্ছে ম্যাডাম আমার 21 ইয়ার্স। এই স্যার 21 ইয়ার্স। আমি এখন কলেজে পড়ছি। কলেজে কি পড়ছো? আমি এখন কলেজে পড়ছি স্যার, এই ইংলিশ অনার্স করছি। আমার আর সামনে আর 3-4 দিন পরে পরীক্ষা আছে এবং এই পরীক্ষাটা করে আমি কমপ্লিট করবো আর কি। আরেক বছর হলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর মাঝখানে আমি টেকনোটাই নিয়ে কাজ করছিলাম, কিন্তু পারিনি স্যার। এই যে শারীরিক অসুবিধা, জানেন, প্রচুর ক্লান্তি লাগে, মাথা ব্যথাটা প্রচন্ড পরিমাণে করে, চোখে যেন তাকাতে পারি না, যেন মনে হয় যে চোখটা বুঝে যাচ্ছে, মানে প্রচুর ক্লান্তি লাগে। দেখো, তোমার সাথে এই যে এইটুকুনি কথা বললাম, দুটো জিনিস একটু মাথায় রাখার আছে। সেটা হচ্ছে এই যে তোমার মাথা ব্যথার কথা বলছো, 21 বছর বয়সে সব প্রথমে তোমার বাড়ি থেকে বলেছে, বোধহয় আত্মীয় স্বজনরাও বলেছেন যে একবার চোখটা দেখাতে। হ্যাঁ স্যার, অবশ্যই। আমার চোখটা দেখাতে বলেছে। আমার চোখে তো চশমা আছে, কিন্তু ইদানিং একটু বেশি ঝাপসা লাগে। লাস্ট যখন দেখিয়েছিলে তখন পাওয়ার কত ছিল, মনে আছে? আমার পাওয়ারটা হচ্ছে স্যার মোটামুটি কত মাইনাস কত একটা আছে, আমার যদিও মানে ঠিক জানি, আমি তো মানে
হ্যাঁ ভুলে গেছো, ঠিক আছে, ঠিক আছে। তা কতদিন আগে দেখানো হয়েছিল? আমার তো দেখানো হয়েছিল প্রায় আমি স্যার 1 বছর, 1 বছর নয়, এখন 1 বছর আমি 8 মাস আগে দেখিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি একটা তোমার কাছাকাছি যেখানে দেখিয়েছিলে সেখানে আরেকবার চোখটা একটু দেখিয়ে নিও, মেনলি পাওয়ার অফ আইজ অ্যান্ড অ্যাকুইটি অফ ভিশন, ওরা বুঝতে পারবেন। হ্যাঁ ওটা এটা একটু দেখাতে হবে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে তুমি একটা একটু আমাকে জবাব দাও, তোমার মাথা যখন যন্ত্রণা করে, ব্যথা করে, তখন কি তুমি কোনো ওষুধ খেয়ে কমাও না নিজে থেকে কমে যায়? স্যার যখন আমার মাথাটা ব্যথা করে আমি কোনো ওষুধ খাইনি, আমি জাস্ট একটা মেডিসিন ইউজ করি, মানে লাগানোটা যখন এই কাজ করে মুখ বলে একটা মেডিসিন আছে ওটা আমি লাগাই, ওটা কাজ করি। কিন্তু স্যার তার সত্ত্বেও না একটা কমতে যায় না, মানে কিছুক্ষণের জন্য কমে গিয়ে আবার যখন ধরুন আমি করতে বসছি, চেষ্টা ধরো বা ধরুন বাইরেতে কাজ করতে যাবো বা টিউশন করছি, তখন কিন্তু ওই জিনিসটা বাড়ছে, সিরিয়াসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে তো আপনার স্যার মানে ইউরেশনারি ভাবে এটা বাড়ছে, মানে আমি চাইছি কেন এতটুকু বাড়ছে। হ্যাঁ এই বলে দিই, চোখ যদি ঠিক থাকে হ্যাঁ তারপর কি হবে দেখতে হবে যে ঘাড়ে কোনো অসুবিধে, মানে ঘাড়ের অসুবিধে বলতে কি, এখনকার দিনের ছেলেমেয়েরা না একটু ঘাড়টা এরম করে পড়াশোনা করে, এরম করে কম্পিউটার করে, এই এরম করে ঘাড়টা এরম করে করে। হ্যাঁ মানে আমি তো এরকম করেই করি, আমি তো ঘরে যখন ফোন টোন দেখি তখন একটু ঘাড়ের ঘাড়টা নিচু করে অনেক দিন ধরে ওরম ঘাড় ওরম করে করতে করতে সার্ভিক্যাল স্পন্ডিলোসিস সেট ইন করতে পারে। তো সেটা থেকে ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা হলেও হতে পারে। তো সেটা ডাক্তারবাবুকে দেখিয়ে এক্স রে করিয়ে কনফার্ম হতে হবে। এটা 2 নম্বর। আর 3 নম্বর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে গ্রোয়িং চিলড্রেন, যারা যেমন তোমার 21 বছর বয়স, সেই সময়ে যাদের, এটা শুধু যাদের জেনেটিক প্রিপন্ডারেন্স আছে তাদের জন্য, তারা যদি সুগার ইনটেক বেশি করে করে, যেমন ধরো এই এখন আমের সিজন গেল না, আম খুব পাওয়া যাচ্ছিল, তো হ্যাঁ প্রচুর প্রচুর আম খেলে পরে, তো সেই কারণ থেকেও একটা ঘটনা ঘটতে পারে, বা লিচু খেলে পরে এরম ঘটনা ঘটতে পারে। তো তো তুমি কয়েকদিনের জন্য ওই 3টে কাজ, একটা হচ্ছে চোখ দেখানো, ঘাড়ের ব্যাপারটা ডাক্তারবাবুকে দেখানো, আম লিচু খাওয়া একটু কয়েকদিনের জন্য বন্ধ করা, আর বিকেলবেলা 5-6 কিলোমিটার হাঁটা বা খেলাধুলা করা। হ্যাঁ নিশ্চয় শুনবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি প্রচুর কয়েকদিন ধরে যেন দেখছিলাম, কিন্তু মানে আমি ভাবছিলাম যে স্যারকে আমি জিজ্ঞাসা করবো যে আজকে লাইনটা পেলাম। তো স্যার যাই হোক আপনার মানে আরেকটা স্যার আমার একটা কথা আছে আপনার কাছে। স্যার এখন কেমন আছেন, ভালো আছেন তো আপনি? ভালো আছি, ধন্যবাদ। আগেও ভালোই ছিলাম, এখনো ভালোই আছি। হ্যাঁ হ্যাঁ স্যার ভালোই আছেন। আর আচ্ছা স্যার বলছিলাম যে আমি একটু চাটা বেশি খাই, তো এই চা বেশি খেলে কি আমার ক্লান্তিটা একটু কমতে পারে, বা কফি খেলে? চা কিভাবে খাও? চাটা স্যার আমি খাই বলতে পেটে ঢেলে, মানে চাটা প্রথমে আমি একটা মানে গরম থাকে আমি ঠান্ডা করে খাই, আমার অভ্যাস আছে ঠান্ডা করে খাওয়া। তো আমি একটা গ্লাসে দিলাম, যে গ্লাস থেকে ওটা আমি আবার ট্রান্সফার করলাম আপনার প্লেটে, যে প্লেট থেকে দিয়ে করে মুখে চুমুক দিয়ে করে করে খাই। আচ্ছা, আমাকে একটা কথা বলো, চাটা কিভাবে তৈরি হয়, তুমি যে চাটা খাও? আমি যে চাটা খাই সেটা হচ্ছে স্যার আমুল দিয়ে তৈরি হচ্ছে। আমুল? ও মানে আমুল গুঁড়ো দুধ দিয়ে আগে দুধ প্রিপারেশন করে নিয়ে তারপরে তার মধ্যে চায়ের পাতা ফুটিয়ে এইভাবে? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে চাটাকে ঢেলে দিয়ে আর আদা তার মধ্যে মিক্স করে দিয়ে তারপর সেটাকে মানে পার্শ্ব করছি, মানে কন্ট্রোল করে খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্ক, তুমি তো ইংরেজি অনার্স পড়ছো না? হ্যাঁ স্যার, আমি ইংরেজি অনার্স পড়ছি, আমার একটা সেমিস্টার হলেই তো কমপ্লিট। বাহ, ঠিক ঠিক। আচ্ছা তুমি এটা জানো যে ধরো আজ থেকে 250-300 বছর আগে ভারতবর্ষের মানুষ চা খেত? না স্যার, আমি সেটা তো জানিনি, সত্যি কথা বলতে কি আমি জানিনি। তো চা কি করে আসলো, মানে আমরা যে চা খাই, আমিও চা খাচ্ছি এখন, এই দেখো এটা চা। তো চা কি করে আসলো এখানে জানো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। না না, তুমি জানো কিনা বলো। হ্যাঁ
কি করে চা আসলো এদেশে, এইভাবে চা খাওয়ার ব্যাপারটা হ্যাঁ। তুমি জানো কি? না স্যার, আমি ওটা জানি না। আমি বলে দিচ্ছি, শোনো মন দিয়ে, এটা সবার জানা উচিত। তো চায়ের মূল যে জায়গাটা ছিল, চীন দেশে চা গত প্রায় 3000 বছরেরও বেশি ধরে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, এখনো ওষুধ হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ। ইংরেজরা ওই চাটা এখানে এনে ব্রেকফাস্ট ড্রিঙ্ক হিসেবে বিক্রি করতে শুরু করলো। এখানে চায়ের বাগান তৈরি হলো, নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটি হলো, এবং ইংরেজরা যারা চা বাগানের মালিক তারা খুব ভালোভাবে সমৃদ্ধ হলো। খুব সুন্দর কথা, ওতে আমার কোনো অসুবিধা নেই। এবার ইংরেজরা কি করেছিল, যেমন চীন থেকে চা আসছে হ্যাঁ। এদেশ থেকে, তেমনি ইংরেজরা করলো কি, আফিম চাষ করতে লাগলো এবং চীনে আফিম রপ্তানি করতে শুরু করলো। হ্যাঁ, আপনি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই 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 কথাগুলো বলছি তার কারণ আছে। অর্থাৎ চা চা হ্যাঁ, চা একটা ওষুধ, চায়ে উপকার হয়, কিন্তু চায়ের মধ্যে দুধ মিশিয়ে খেলে এর ঔষধি গুণ চলে যায়। চা সবসময় লিকার হিসেবে খেতে হবে, তবে ঔষধি গুণ পাবে। তুমি যে সুবিধে চাইছো সেটা পাবে। চায়ের সাথে দুধ মেশালে খেতে ভালো লাগে, কিন্তু চায়ের ওষুধি গুণ চলে যায়। আর এর সাথে আর একটা কথা বলতে হবে, চা আর কফি দুটো আলাদা জিনিস, দুটোই উপকারী। যদি ব্ল্যাক কফি খাওয়া যায় বা যদি লিকার চা খাওয়া যায়, দুটোই উপকারী। তুমি লিকার চা খাবে দুধ না দিয়ে, এবং লিকার চা এমনভাবে তৈরি করতে হবে যাতে চায়ের ওষুধি গুণ বজায় থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আর কিছু প্রশ্ন? না স্যার, আর কিছু সেরকম প্রশ্ন নাই। আমার আরেকটা স্যার প্রশ্ন ছিল যে স্যার, এই যে আমি যে চোখের যে চশমাটা ইউজ করছি না, এটা যে আমি ধরেন এখন দেখতে একটু মানে কম পাচ্ছি, তার জন্য কি স্যার আমাকে ডাক্তার বলেছিল যে এই চশমাটাই কাজ করবে। তো আমি দূরের জিনিসটা দেখতে কম পাই, তো স্যার এটার জন্য কি আমাকে আরো ডাক্তারের কাছে যেতে হবে, না এই চশমাটা যেটা পড়তে বলেছিল সেটাই পরে থাকবো? না, আমি বললাম যে তোমার পাওয়ার অফ আইজ একবার চেক করতে হবে, উইথ অ্যাকিউটি অফ ভিশন দেখতে হবে। আচ্ছা আচ্ছা। ওখানে যিনি চোখের ডাক্তার আছেন তার পরামর্শ নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। তা আমি তাহলে বিচ্ছিন্ন করবো লাইন। হ্যাঁ। ধন্যবাদ, ভালো থাকবে। আচ্ছা, অর্ক ফোন করেছিল ঝাড়গ্রাম থেকে। তো আমি ওকে কিছু পরামর্শ দিলাম। এই আমাদের যে নতুন জেনারেশন যুবকেরা উঠে আসছে, তো তাদের মধ্যে প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে শরীর চর্চার অভাব। শরীর চর্চা ঠিক ভালো খাওয়া দাওয়ার মতো। গ্রামের মানুষ একটা কথা বলেন যে ওর মধ্যে ভিটামিন আছে, এখনো বলেন যে ডাক্তারবাবু একটা টনিক দিন, যে ভিটামিন দিন। মানে মানুষের ধারণা যে ভিটামিনটা খুব ভালো জিনিস, সত্যি ভালো জিনিস। আমি বোঝাবার জন্য বলছি, সব থেকে বেশি ভিটামিন কিন্তু শরীর চর্চার মধ্যে। দৈনিক শরীর চর্চা, সে কি পুরুষ হোক কি মহিলা হোক, নানা রকম রাস্তা আছে। আপনারা জানেন, যারা মধ্যবয়সী বা একটু বেশি বয়স তারা জানেন যে এই কলকাতায়, কি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় আখাড়া ছিল, ব্যায়াম সমিতি ছিল। সেই সবগুলো অনেক উঠে গেছে, জিম হয়েছে। খুব আমি অ্যাপ্রিসিয়েট করি, জিম থাকুক। তার সাথে সাথে যারা জিমে যাবেন, যারা যাবেন না তাদের জন্য সেই পুরনো পার্কে পার্কে ব্যায়ামের চর্চা, আখাড়া, এগুলো ফিরে আসলে পরের জেনারেশনের জন্য এবং দেশের মঙ্গলের জন্য খুব উপকারী। এবার আমি ইনফ্লামেটরি বাউল ডিজিজের ভেতরে একদম যেখানে ঢুকছিলাম, আমাকে বলা হচ্ছে যে সময় কম। সময় আজকে না হলেও আগামী দিন আমি বলবো। তো ইনফ্লামেটরি বাউল ডিজিজ আর ইরিটেবল বাউল সিনড্রোম, আমি বললাম এই খুব কাছাকাছি জিনিস। ওই জন্য পরপর আইবিএস শেষ হওয়ার পর আইবিডি নিয়ে ঢুকেছি। যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আচ্ছা এই আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ব্যাপারটা কি, এক কথার একটা উত্তর যদি দিতে হয় না, সেটা হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ হলো আমাদের দেহের মধ্যে বহিঃশত্রুর আক্রমণ রুখবার জন্য যে সিস্টেম আছে, এটা ধরে নিন এক কথায় সাধারণ মানুষ বুঝবেন যে আমাদের ইমিউনিটি সিস্টেম আছে।
সেই ইমিউনিটি সিস্টেমের একটা পার্ট যখন আমাদের বিরুদ্ধে কাজ করে, তখন এই রোগের এবং এর মতো আরো অন্য রোগেরও সৃষ্টি হতে পারে। তো এটাকে অনেকে একটা অটো ইমিউন ডিজিজ, ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার এইরকম ভাবে বলেন। মানুষের না বুঝতে অসুবিধা হয় অটো ইমিউন ব্যাপারটা কি, ইমিউন মিডিয়েটেড ব্যাপারটা কি, মানুষের বুঝতে অসুবিধা হয়। আমি নেক্সট দিন এগুলোকে একদম যাতে সাধারণ মানুষ পরিষ্কার করে বুঝতে পারে আমি সেই দিকে যাব, আমি খালি পয়েন্টগুলো একটু ছুঁয়ে যাচ্ছি। তো এটা একটা অটো ইমিউন ডিজিজ, ধরুন ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার এরকমভাবে ভাবতে পারেন। তখন যে কোনো মানুষ যিনি একটু গভীর ভাবেন সে তো ভাববে যে তার ডাক্তারবাবু হঠাৎ করে এটা হয় কেন, সবার তো হয় না, একটা স্পেসিফিক মানুষের কেন হয়। তো যদি আমাকে কারণ বলতে হয়, বইতে যা লেখা আছে, আমি প্র্যাকটিসে তার থেকে একটু আলাদা দেখেছি, কিন্তু সেটা পরে বলবো, বইয়ের কথাটা আগে বলতে হবে। বইতে এরকম লেখা আছে যে এর কোনো মানে বংশ পরম্পরাগত ব্যাপার আছে, অর্থাৎ আগে জেনারেশন ছিল সেইটা আমরা বয়ে বেড়াচ্ছি, এইরকম একটা ব্যাপার আছে। তারপর বলছে এর এনভায়রনমেন্টাল কিছু ব্যাপার আছে, তার মধ্যে আছে কি ডায়েট, তার খাদ্যাভ্যাস কিরকম, লোকটার হাঁটা চলা ওঠা বসা কিরকম, লাইফস্টাইল। আচ্ছা, তো তার সাথে আছে সেই লোকটা যে কাজকর্ম করে সেই লোকটা কি খুব স্ট্রেসে থাকে, মানে খুব মানসিক চাপের মধ্যে থাকে, সেই সবগুলো হচ্ছে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। এছাড়াও আরো আরো কিছু কিছু এখন প্রমাণিত হয়েছে। তো সব মিলিয়ে আমি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ কোন কোনগুলো সেটা বলে দিলাম, আর একবার বলি কারণ সময় ওরা দেখাচ্ছে 2 মিনিট রয়েছে, আমি 1 মিনিট ধার করে নেব, আমি এখান থেকে শর্ত করে নিয়েছি। তো ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এবং আমি ওই সলিটারি রেকটাল আলসারটাকে ওই একসাথে আলোচনা করতে চাই, একটু তফাৎ আছে মধ্যে, কিন্তু যখন আপনি আলোচনা করবেন বা চিকিৎসা করবেন ওটা প্রায় এক হয়ে যায়, ওই জন্য এইভাবে আলোচনা করছি। আজকের শেষ করার আগে যারা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে কখনো ভুগেছেন বা এখনো ভুগছেন তাদের জন্য বইয়ের একটা কথা, এবং যারা শুনছেন তাদের জন্য এইটা শুনলে না আমারও খুব অদ্ভুত লাগে, অবাক লাগে। বইতে লেখা দিচ্ছে যে এটা লাইফ লং কন্টিনিউইং ডিজিজ, এরকম কথা, মানে সারা জীবনের জন্য যে রোগটি থাকে, বইতে স্পষ্ট লেখা আছে। এই কথাটা শুনলে যে কোনো কেউ ভাববে না এই আমার রোগ আর সারলো না। এখানে একটু আমার নিজের একটা টিকা বা প্রতিপাদ্য অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এটা ঠিক যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে মানুষ অনেক দিন ধরে ভোগেন, অনেকে লাইফ লং ভোগেন। আর যখন অতটা ভোগেন না তখন বলা হয় যে এই অসুখটা ইন রেমিশন আছে, মানে একটু নিজেকে গা ঢাকা দিয়ে আছে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমাকে ভীষণভাবে ওখান থেকে এইরকম দেখানো হচ্ছে, আর সময় নেই। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আগামী দিন আসবো। খালি একটা কথা মনে রাখবেন, এই ক্রনস ডিজিজ বলুন, আলসারেটিভ কোলাইটিস বলুন বা সলিটারি রেকটাল আলসারের কথাই বলুন, এখনকার দিনের কিছু চিকিৎসা এবং রুগী স্পেসিফিক চিকিৎসা আগের থেকে পেশেন্টকে অনেক 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 ভালো রাখে। আর রোগ সারে কি সারে না আগামী দিন আলোচনা করব। সবাই ভালো থাকবেন, নমস্কার নেবেন, ধন্যবাদ।